নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো ইতিমধ্যে অনেক ছেলেমেয়েরা আমাকে ফোন করেছিল, মালদা থেকে বেসিক্যালি একজন ফোন করেছিল। সেই বিষয়টা নিয়ে বলবো যে আমাদের প্রায় 80 থেকে 90 জন স্টুডেন্ট 10,000 টাকা করে আমরা একজন স্যারকে বা ইনস্টিটিউশনকে দিয়েছিলাম। সেই টাকা পয়সা নিয়ে তারা ক্লাস করছে না এবং কি করব স্যার। সে কিন্তু আমাকে জিজ্ঞেসও করেনি যে দাদা এই জায়গায় টাকাটা দেওয়া উচিত কিনা। আমি তাও সবাইকে হেল্প করবো বলেছি যে কখনো কোনো টাকা, গরিবের টাকা নষ্ট করার আগে একবার আমাকে বলবে। কেন বলবে? কারণ আমি তোমাদেরকে সবসময় ফ্রি গাইডেন্স নিজে যেগুলো দিতে পারি দিই, না হলে কোনো ফ্রি ইউটিউব চ্যানেলকে আমি সাজেস্ট করি। তাহলে এই জায়গাটা কিন্তু আলোচনার বিষয়। আর নেক্সট যে বিষয়টা হচ্ছে সেটা, আজকে যারা বলছে সুইসাইড করব, যে আমরা পড়াশোনা করতে পারছি না, পরীক্ষা ডেট কবে দাদা, পরীক্ষা ডেট কবে? লাইভে এলে যে কোনো ভিডিও করলে, একটা ইংরেজি ক্লাস করলে সেটা তোমরা দেখো না, তার নিচে কমেন্ট করো যে পরীক্ষার ডেট কবে। সেই প্রশ্নের একটা উত্তর দিতে পারি যে পরীক্ষার ডেট যদি বলি না, ডব্লিউপি কেপি পরীক্ষা হবে না, তাহলে তোমরা টোটালি 11,749 ভ্যাকেন্সি তাহলে উড়ে যাবে হাওয়ায়। তাহলে আর সেই ভ্যাকেন্সি পূরণ হবে না, এটাই তাহলে তোমাদের মনে হচ্ছে। আর প্রত্যেক দিন একটা করে ইউটিউবে ডেলি একটা ভিডিও, যে আজকের হাইকোর্টে এই বললো, আজকের সুপ্রিম কোর্টে এই বললো, আজকের এই রিজার্ভ বেঞ্চে এ চ্যালেঞ্জ করেছে, ও চ্যালেঞ্জ করেছে, আবার ও ছক্কা মারলো, ও পুট মারলো, এইগুলো দেখে তোমরা দিন রাত সকাল থেকে উঠে এইটাই দেখছো ইউটিউব চ্যানেলের আপডেট। আজকের দেখছো সাবধান বার্তা, কালকের দেখছো আন্দোলন, পরশুদিন দেখছো মিটিং। সমস্ত কিছু দেখে দেখে তোমাদের ব্রেন থেকে অঙ্ক, জিআই, ছোটো ছোটো ফর্মুলা, সমস্ত জিকে ভুলে যাচ্ছ। তোমাদের কি লক্ষ্য ছিল? পড়াশোনা করা। বাবা মা কি বলেছিল? যে মোবাইলে রিচার্জ করে দেবো বাবা, পড়াশোনা করিস। মোবাইলে রিচার্জ করে দেওয়ার অর্থ ইউটিউবে বিভিন্ন রকম ভুলরূপী গল্প দেখে, বহুরূপীদের ডায়লগ শুনে তোমরা তোমাদের রিচার্জ শেষ করছো। আজকে তোমাদের সবসময় ছোট্ট করে একটা ভিডিওতে আমি বলবো, যদি তোমরা আজ থেকে ইউটিউব চ্যানেল বা সমস্ত ভিডিও দেখা বন্ধ করো, তোমরা অবশ্যই চাকরি পাবে। আর যদি তোমরা প্রতিদিনই একটা করে নতুন নতুন ভিডিও দেখে নিজেদেরকে নষ্ট করছো দিনের পর দিন, যে বলছে যে ভোট নো রিক্রুটমেন্ট নো ভোট, যে বলছে বা যে ব্যক্তিরা বলছে তারাই কিন্তু ভোট দিয়ে আজকে এই সরকারকে নিয়ে এসছে। তুমি বললে যে না, নো রিক্রুটমেন্ট নো ভোট বলে তুমি আন্দোলন নেমে রাস্তায় গেলে, গিয়ে একটা পতাকা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছ, একটু পরে দেখবে পিছনটা ফাঁকা। তুমি বাড়ি এসে দেখছো ওই বন্ধুগুলো চাকরি পেয়ে গেছে, তুমি পতাকা নিয়ে হেঁটে চলেছো। কী উদ্দেশ্যে এগিয়ে চলেছো তুমি জানো না। তুমি জানো না যে কোনো মুহূর্তে তোমাদের ডেট অ্যানাউন্সমেন্ট হবে ডব্লিউপির, যে একটা পরীক্ষা হঠাৎ এটাকেই আক্রমণ করবে, যে একটা পরীক্ষা এটাকে নেব, এটাকেই অ্যানাউন্সমেন্ট করব। এরকম যদি ঘটনা হয় তখন তুমি কুল কিনারা খুঁজে পাবে না। কনস্টেবল চাকরি টার্গেট করে কেউ পড়াশোনা করে না, প্রত্যেকে একটা বড় টার্গেট, কেউ ডব্লিউবিসিএস, কেউ সিএইচএসএল বা কেউ রেলওয়ে টার্গেট করে সেই জায়গা থেকে নিজের ভিতটাকে এমনভাবে তৈরি করে, 5 তলার ভিত তৈরি করলে তখন 1 তলার ভিতের চাকরি কনস্টেবল, সেটা কোনো ব্যাপার হয় না। সেই রকমই তোমরা বারবার আমি সেটা বলেছি যে তৈরি থাকো, পড়াশোনা করো, পড়াশোনা করো। পড়াশোনা মানে যে ভিডিওগুলো আমি স্টাডির জন্য দিচ্ছি, ইংরাজির জন্য দিচ্ছি, সেই ভিডিওগুলো কেউ দেখো না। তোমরা ছুটে বেড়াচ্ছ মরিচিকার দিকে, যে কি কবে আমি ভিডিও করলেই কেউ বলে যে কবে পরীক্ষা হবে দাদা। তাহলে রাজ্য সরকারের কোনো পরীক্ষা হবে না। এই এমন এক দেশে, ভারতবর্ষে বাস করি যেখানে চাকরি নেই, সে ওবিসি কেস একটা মহামারী। আরে মহামারী আকার ধারণ করেছে, এই করোনা মহামারী আকার ধারণ করেছিল। কেউ ভেবেছিল যে করোনা দেশ থেকে যাবে, এই লকডাউন উঠবে? এই লকডাউন উঠেছে এবং করোনাও দূর হয়েছে, ভ্যাকসিনও তৈরি হয়েছে। তাই এই করোনার মতো মহামারী, প্লেগের মতো মহামারী যদি পৃথিবী থেকে চলে যেতে পারে, তাহলে এই সামান্য ওবিসি কেস মহামারী, এগুলো কোনো মহামারী নয়, মানুষের সৃষ্টি একটা ফাঁদ, যাতে এখান থেকে কিছু টাকা পয়সা ইনকাম করা যায়। যদি তোমরা এখন পড়াশোনা না করে সব কিছু বন্ধ করে দাও, তাহলে যারা 10,000 টাকা করে তোমাদের কাছ থেকে নিল, তারা তোমাদেরকে পড়াতে পারবে না। তোমাদের মন নেই পড়াশোনার, কারণ তোমরা শুধু ডব্লিউপি কেপি দিতে চাও। ডব্লিউপি কেপি ছাড়াও সেন্ট্রালে এমটিএস, এসএসসি জিডি, রেলওয়ে, সিএইচএসএল এর মতো সুন্দর সুন্দর চাকরি হয়, যেখানে যদি তোমার মতো, আমাকে অনেকে আক্রমণ করে যে আপনি কিচ্ছু জানেন না, যোগ্যতা নেই। আমার নয় যোগ্যতা নেই, কিন্তু তোমার তো যোগ্যতা আছে। তুমি কেন সেই যোগ্যতাটা রেলওয়ে, এমটিএস, সিএইচএসএলে দেখাচ্ছ না? তুমি যোগ্যতা দেখালে তুমি স্যালারি পাবে, তোমার এটিএমে পিন মারলে তুমি টাকা পাবে, তোমার টাকা জিএম স্টাডি এসে নিতে যাবে না। তাহলে তুমি নিজের যোগ্যতাটাকে একটু অন্যদিকে কেন খাটাচ্ছ না? আবার আমাকে একটা কমেন্ট করেছে যে আজকে সবাই বলছে অন্যদিকে শিফট করতে, সেন্ট্রালের দিকে। তাহলে কি রাজ্যের পরীক্ষা আর হবে না? রাজ্যের ভোটগুলো সেন্ট্রালে দেওয়া উচিত। রাজ্য কি করবে, রাজ্যের মুখ্যমন্ত্রী কি করবেন, রাজ্যের কি পার্টি আছে, কোন পার্টি জিতবে না জিতবে, এগুলো আমি একা বা তুমি একা ঠিক করতে পারবে না। তোমার বাবা মা জীবিত আছে, সিনিয়র, তারাই ঠিক করবে, তারা দেখবে সেদিকটা। তোমার কাজ অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ অ্যান অ্যাসপিরিয়েন্ট, শুধু পড়াশোনা করা। পড়াশোনা করার মানে সকাল বিকেল সন্ধ্যে যদি আমি পড়াশোনার মধ্যে থাকি, তাহলে আমি পরীক্ষার সময় ছক্কা মারতে পারবো। 66+ স্কোর তোমাকে করতে হবে, 66+ জেনারেলদের 60+ স্কোর করতে হবে, তবে তুমি কেপিডব্লিউতে জায়গা করতে পারবে। এই যে 10টা-15টা দিন এই ঝামেলা করে, এই সব হাইকোর্ট এটা সেটা, ডিজিটাল বোর্ড এটা সেটা করতে করতে, এই আজকে সতর্কবার্তা, কালকে ডাউন, আবার সতর্কবার্তা, কালকে আবার ডাউন, এই করতে করতে যখন তোমার ইউটিউবের
এমবিও শেষ হয়ে যাবে মোবাইলের, এবং তোমার শরীর দুর্বল হয়ে যাবে, রাতের পর রাত ঘুমিয়ে কেটে যাবে, হঠাৎ পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট হবে, তখন তুমি না মক টেস্টে স্কোর করতে পারবে, না কিচ্ছু করতে পারবে। তখন সুইসাইড করে যারা পৃথিবী থেকে চলে যাচ্ছে তারা কিন্তু খাকি উর্দিটা আর পড়তে পারবে না। সুইসাইড কোনো অবলম্বন নয়। আর আরেকটা কথা, যাদের একদম খাওয়া হয় না, গরিব ঘরের ছেলে, বাবা মা বুঝতে চাইছে না, যে সমস্ত মেয়েদের বাড়িতে বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা চলছে, অবশ্যই গার্জেনদের সাথে আমি একটু কথা বলে দেবো, যদি আমাকে যোগাযোগ করে দাও। মেয়েদেরকে বলবো 26 সাল পর্যন্ত যারা স্বামী স্ত্রী আছো তাদের স্বামীকে বোঝাবে, আর যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে সবাইকে বোঝাবে যে 26 সাল পর্যন্ত আমাকে টাইম দিতে হবে। এটা টাইম তো লাগবেই। 2015-তে রিক্রুটমেন্ট হয়েছে, তারপর 2018-তে রিক্রুটমেন্টের প্রসেস হয়েছে, মাঝখানে 2.5 থেকে 3 বছরের গ্যাপ ছিল। সেক্ষেত্রে একটা টাইম লাগবে, টাইম লাগলেও তোমরা কিন্তু সফল হবে। তাই সমস্ত জায়গায় কনভিন্স করবে যারা চাকরি মানে কাজে ঢুকে গেছো, ধরো 8 ঘন্টা বা 6 ঘন্টা বা 5 ঘন্টা শিফটিং ডিউটি হয়, তারা কিন্তু বন্ধুবান্ধবদের সাথে বুঝিয়ে বলে কয়ে নেবে যে আমি একটা পড়াশোনার মধ্যে আছি ভাই, আমি 2 ঘন্টা করে আমাকে ছাড়বি, বা ম্যানেজ নিয়ে, বা যদি ডিউটি শেষ হয়ে যায় এসে সোজা পড়তে বসে যাবে। 4 ঘন্টা একটু 2 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা অঙ্ক, 2 ঘন্টা 1 ঘন্টা জিকে, চলার পথে ট্রেনে বাসে বাইকে অডিও করে বা যে কোনো জায়গায় জিকেটা শুধু পড়তে থাকবে, আর জিএম স্টাডির সঙ্গে সঙ্গে থাকবে, এগিয়ে যাবে, যা যা দেবো সেগুলো শুধু দেখে যাবে, আর স্টাডি গ্রুপে যেগুলো দেবো সেগুলো দেখে যাবে, ব্যাস। তোমরা লাইনে থাকবে। যারা কাজে ঢুকে গেছো, একান্ত কিচ্ছু ডায়লগ কাজে দিচ্ছে না, কাজে ঢুকে গেছো, খুব গরিব, খেতে পাও না, মানে চাল কেনার পয়সা নেই, তাদের কিন্তু কাজে ঢুকে যেতে হবে। কাজ করতে করতে কিন্তু অবশ্যই, সবাইকে কিন্তু কাজে ঢোকার কথা বলছি না, যাদের বাবা মা আছে, কেউ গাইডে আছে, এখনও সাপোর্ট দিচ্ছে, তারা কিন্তু এবারে তাদেরকে এগোতেই হবে, জিততেই হবে। যারা বলছে এই হবে তাই হবে, ভোট আবার নিজে সবাই মিলে নবান্ন আক্রমণ করবে করবে, তারা কিন্তু একটা সময় পিছন দিকে তাকিয়ে দেখবে স্টুডেন্টরা কেউ থাকবে না, তারা কিন্তু স্টুডেন্ট নয়। তা স্টুডেন্ট তুমি একজন, তোমাকে কিন্তু পড়াশোনাই আলটিমেটলি অস্ত্র, সেই অস্ত্র দিয়ে তোমাকে গুলি করতে হবে। তোমার কিন্তু বুলেট হচ্ছে স্টাডি পারফরমেন্স, তুমি কিন্তু এগুলো করতে পারো। সে প্রতি বছরই নতুন নতুন ছেলেমেয়েদেরকে নিয়ে তারা ওই ব্যবসাগুলো চালাতে থাকবে, তুমি পড়ে থাকবে প্রতি বছর, তোমার বন্ধুরা কিন্তু সামনে থেকে বেরিয়ে যাবে। যারা পড়াশোনা করা তারা কিন্তু পড়াশোনা করছে, খুব সাবধান, পরীক্ষা কিন্তু যে কোনো মুহূর্তে অ্যানাউন্সমেন্ট হবে, পড়াশোনা যেন বন্ধ না হয়। হাল ছোড়ো না বন্ধু। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।